হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োজোন। তো আজকের ভিডিওতে দেখো আমরা তোমরা জানো নিশ্চয়ই নিটের ক্ষেত্রে আমাদের এনসিইআরটি ফলো করতে হয় এবং নিটের বেশিরভাগ কোয়েশ্চেন তোমাদের এনসিইআরটি থেকেই আসে, যার জন্য আমাদের এনসিইআরটিটাকে খুব ভালো করে, মানে আমি এটা পার্টিকুলারলি বায়োলজির ক্ষেত্রে বলছি, এনসিইআরটিটাকে খুব ভালো করে আমাদের লাইন বাই লাইন লাইন বাই লাইন ওয়ার্ড টু ওয়ার্ড আমাদের কিন্তু পড়তে হয়। ঠিক আছে, তো তোমাদের যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের অনেকেরই তোমরা জানো ইংলিশে পড়তে হয়তো অনেক ক্ষেত্রে অসুবিধা হয়, তো সেক্ষেত্রে এনসিইআরটি বাংলাতেও পাওয়া যায়, বাংলা ভার্সানেও এনসিইআরটির বই অ্যাভেলেবেল, কিন্তু তোমাদের যাদের খুব প্রবলেম ইংলিশে তোমরা সেটা ফলো করতে পারো বাংলা মিডিয়ামের বইটাকে। কিন্তু আমি বলবো তোমাদের ইংলিশ মিডিয়ামের বইটাকে অবশ্যই ফলো করা উচিত, যেটা এনসিইআরটি অরিজিনাল ইংলিশে বুক, সেটাকেই মেনলি ফলো করা উচিত। তো সেই জন্য আমি প্রতিটা চ্যাপ্টার আমি তোমাদের লাইন বাই লাইন পড়ে বুঝিয়ে দেব। তো সেই সিরিজের আজকে আমরা প্রথম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, দ্য লিভিং ওয়ার্ল্ড। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে লাইন বাই লাইন আমরা পড়ে সেটার মানে বোঝার চেষ্টা করব এবং কী বলতে চাইছে আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো প্রথমেই আমাদের যে দ্য লিভিং ওয়ার্ল্ড যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে, এটা তোমাদের ক্লাস এনসিইআরটির ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে, বায়োলজির। তো প্রথমেই আমাদের যে লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারটা শুরু হওয়ার প্রথমেই আমাদের একজন সায়েন্টিস্টের ডেসক্রিপশন রয়েছে। ঠিক আছে, এটা আমরা একটু দেখে নিই, চলো কী রয়েছে। দেখো এখানে সায়েন্টিস্ট আর্নস্ট মেয়ারের ডেসক্রিপশন রয়েছে। কি বলছে? বর্ন অন 5th July 1904 in Kempten, Germany, Ernst Mayr, the Harvard University evolutionary biologist who has been called the Darwin of the 20th century, was one of the 100 greatest scientists of all the time. ওকে, কি বললো এখানে? এই বিজ্ঞানী আর্নস্ট মেয়ারের সম্পর্কে বলছে। তিনি 5th July 1904 জন্মগ্রহণ করেছিলেন, 1904 জার্মানিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং তাকে যেটা মেনলি বলা হতো, তাকে কিন্তু ডারউইন অফ 20th century বলা হতো। তোমরা জানো আমাদের ডারউইন হচ্ছে আমাদের ইভলিউশনারি বায়োলজির ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ নাম হচ্ছে ডারউইন। তো সেই আর্নস্ট মায়ারকে ডারউইনের সাথে কম্পেয়ার করা হতো এবং তাকে বলা হতো ডারউইন অফ 20th century। কেন বলা হতো না? তিনি ইভলিউশনারি বায়োলজির ক্ষেত্রেও এই আর্নস্ট মায়ার অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। ঠিক আছে, তাহলে আমাদের এই লাইনটা ইম্পর্টেন্ট যে তাকে ডারউইন অফ 20th century বলা হতো। ঠিক আছে, এবং তাকে সেই সময়কার ওয়াজ ওয়ান অফ দ্য 100 গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ অল টাইম, তাকে সর্বকালের যদি 100 জন টপ সায়েন্টিস্টের নাম লিস্ট বানানো হয়, তার মধ্যে সর্বকালের মধ্যে যদি টপ 100 সায়েন্টিস্টের একটা লিস্ট করা হয়, তার মধ্যে আর্নস্ট মেয়ার অবশ্যই থাকবেন। ঠিক আছে, এবার বলছে দেখো, মায়ার জয়েন্ট হার্ভার্ডস ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সায়েন্স ইন 1953 and retired in 1975, assuming the title Alexander Agassiz Professor of Zoology এমিরাটস। ঠিক আছে, তো তিনি এখানে কিছু এই বিষয়টা, এই লাইনটা সেরকম ইম্পর্টেন্ট কিছু না যে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়তে তিনি আর্টস অ্যান্ড সায়েন্সের ফ্যাকাল্টি হিসাবে 1953 সালে জয়েন করেছিলেন এবং রিটায়ার করেছিলেন 1975 সালে। এবার দেখো কি বলছে, থ্রু আউট হিজ নিয়ারলি 80-year career, his research spanned ornithology, taxonomy, দেখো কি বলছে, অর্নিথোলজি, ট্যাক্সোনমি, জু জিওগ্রাফি, ইভলিউশন, সিস্টেমেটিক্স অ্যান্ড দ্য হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি অফ বায়োলজি। মানে তিনি তার 80 বছরের কেরিয়ারে এই এত জিনিস নিয়ে তিনি রিসার্চ করেছিলেন। কি অর্নিথোলজি কি বলতো? আমাদের পক্ষী বিষয়ক আলোচনাকে আমরা পক্ষী বিষয়ক অধ্যয়নকে আমরা অর্নিথোলজি বলি। ঠিক আছে, ট্যাক্সোনমি তোমরা এই চ্যাপ্টারেই পড়বে। ট্যাক্সোনমি মানে হচ্ছে কি একটা তুমি বলতে পারো একটা অ্যারেঞ্জমেন্ট, একটা সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্টকে আমরা ট্যাক্সোনমি বলছি। সেই ট্যাক্সোনমি নিয়ে তিনি রিসার্চ করেছিলেন। তিনি জু জিওগ্রাফি নিয়ে রিসার্চ করেছিলেন, ইভলিউশন নিয়ে তিনি রিসার্চ করেছিলেন, সিস্টেমেটিক্স নিয়ে রিসার্চ করেছিলেন। সিস্টেমেটিক্সটাও তোমরা এই চ্যাপ্টারেই পড়বে, সিস্টেমেটিক্সটা কি। ঠিক আছে, অ্যান্ড দ্য হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি অফ বায়োলজি, এবং বায়োলজির যে হিস্ট্রি, কীভাবে বায়োলজি শুরু হচ্ছে, তার ফিলোসফিকে বিভিন্ন বিষয়ে তিনি তার 80 বছরের কেরিয়ারে বিস্তারিতভাবে তিনি রিসার্চ করেছিলেন। ঠিক আছে, এবার দেখো কি বলছে, হি অলমোস্ট সিঙ্গল হ্যান্ডেডলি মেড দ্য অরিজিন অফ স্পিসিস
very important, origin of species diversity, the central question of evolutionary biology that it is today. ঠিক আছে, মানে এই লাইনটার যদি ইজি আমি মানে করি, তিনি যে স্পিসিস কনসেপ্ট দিয়েছিলেন, এখানে পরে আছে আবার, মানে স্পিসিসের ডেফিনেশন দিয়েছিলেন তিনি, মানে স্পিসিস কাকে বলবো আমরা, কাকে একটা স্পিসিস বলবো। এবং তোমাদের লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি অলরেডি করিয়ে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যারা দেখোনি দেখবে। ওখানে কিন্তু কোয়েশ্চেন অলরেডি প্রিভিয়াস ইয়ারে এসছে যে এই যে স্পিসিস কনসেপ্ট, বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট কে দিয়েছিলেন, আনসার হবে আর্নস্ট মায়ার। ঠিক আছে, বা স্পিসিসের ডেফিনেশন কে দিয়েছিলেন, সেটা হচ্ছে আর্নস্ট মায়ার। তো সেটাই বলছে। এবার দেখো কি বলছে, হি অলসো পায়োনিয়ার্ড দ্য কারেন্টলি অ্যাকসেপ্টেড ডেফিনেশন অফ আ বায়োলজিক্যাল স্পিসিস। দেখো যেটা বললাম, এই যে বায়োলজিক্যাল স্পিসিসের ডেফিনেশন, যেটা বর্তমানে আমরা স্পিসিসের ডেফিনেশন বলতে যেটা বুঝি, সেটা তিনি এই আর্নস্ট মায়ারই দিয়েছিলেন। মায়ার ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য 3 প্রাইজেস ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ দ্য ট্রিপল ক্রাউন অফ বায়োলজি। তিনি এমন 3টে প্রাইজ তিনি পেয়েছিলেন যেটাকে ট্রিপল ক্রাউন অফ বায়োলজি বলা হয়। ঠিক আছে, কী কী না, দ্য বালজান প্রাইজ ইন 1983, দ্য ইন্টারন্যাশনাল প্রাইজ ফর বায়োলজি ইন 1994, and the Crawford Prize in 1999. Meyer died at the age of 100 in the year 2004. তো তিনি এই বালজান প্রাইজ, ইন্টারন্যাশনাল প্রাইজ অফ বায়োলজি অ্যান্ড ক্র্যাফোর্ড প্রাইজ তিনি পেয়েছিলেন, যেটাকে কি বলা হচ্ছে, ট্রিপল ক্রাউন অফ বায়োলজি, বায়োলজির 3টে তাজ বলা হচ্ছে, বুঝতে পারছো। এবং তিনি 100 বছর বেঁচে ছিলেন, মায়ার 100 বছর বেঁচে ছিলেন, তিনি 2004 সালে মারা যান। ঠিক আছে, তো দেখো এখান থেকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট এবং যেটা অলরেডি প্রিভিয়াস ইয়ারে এসছে তোমাদের নিটে, সেটা হচ্ছে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট কে দিয়েছিলেন বা ডেফিনেশন অফ স্পিসিস কে দিয়েছিলেন, আনসার হবে আর্নস্ট মায়ার। ঠিক আছে, তো চলো আমরা এবার চ্যাপ্টারে ঢুকে যাই সোজা। ঠিক আছে, দেখো কি বলছে, আমাদের শুরু হচ্ছে চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড। দেখো চ্যাপ্টার 1 দ্য লিভিং ওয়ার্ল্ড কি বলছে, দেখো এবার প্রথম প্যারাগ্রাফ যেটা রয়েছে এখানে জাস্ট একটা তোমার ডেসক্রিপশন রয়েছে, তো সেই ডেসক্রিপশনটা আমরা দেখে নিই। আচ্ছা আচ্ছা, তার আগে বলি, তোমাকে যখন এই কথাটা এলোই যে স্পিসিস কনসেপ্ট, মানে স্পিসিসের ডেফিনেশন দিয়েছিলেন আর্নস্ট মায়ার। স্পিসিস কাকে বলে বলো তো? স্পিসিস হচ্ছে এমন একটা মানে মানে একটা সিমিলার, মানে ফান্ডামেন্টালি সিমিলার, মানে যাদের মোটামুটি ফান্ডামেন্টাল বা মূল বিষয়গুলো যাদের সিমিলার, এমন কিছু অর্গানিজমের গ্রুপ। ঠিক আছে, এমন কিছু ফান্ডামেন্টালি সিমিলার অর্গানিজমের গ্রুপকেই আমরা স্পিসিস বলবো, যারা নিজেদের মধ্যে রিপ্রোডিউস করতে পারে। ঠিক আছে, যারা নিজেদের মধ্যে রিপ্রোডিউস করতে পারে এবং রিপ্রোডাকশনের ফলে যে অফস্প্রিংটা তৈরি হবে, সেই অফস্প্রিংটাও ফার্টাইল হবে, মানে কি সেই অফস্প্রিংটাও আবার পরবর্তীকালে আবার মানে বাচ্চা তৈরি করতে পারবে। এইটাই হচ্ছে স্পিসিসের ডেফিনেশন। মানে ধরো তোমরা নিশ্চয়ই খচ্চরের নাম শুনেছো, যেটাকে আমরা মিউল বলি, তাই তো? মিউল বলি যেটাকে, মানে খচ্চর কীভাবে তৈরি হয় বলো তো? খচ্চরের যেটা মেল প্যারেন্ট, মানে খচ্চরের যেটা পিতা তুমি বলতে পারো, মেল প্যারেন্ট হচ্ছে ডঙ্কি, মানে গাধা। ঠিক আছে, আর খচ্চরের যেটা ফিমেল প্যারেন্ট, মানে খচ্চরের যে মা, সে হচ্ছে কিন্তু ফিমেল হর্স। ঠিক আছে, ফিমেল হর্স। তো এদের দুজনের রিপ্রোডাকশনের ফলে খচ্চর তৈরি হচ্ছে, এবং খচ্চর কিন্তু স্টেরাইল। কেন বলো তো? দেখো গাধা আর ঘোড়ায় দুটো কি একই স্পিসিস নয় তো? গাধা একটা আলাদা স্পিসিস, ঘোড়া একটা আলাদা স্পিসিস। তো ন্যাচারালি এদের মধ্যে রিপ্রোডাকশন হওয়া পসিবল নয়, এবং এটা ন্যাচারালি হয়ও নি, এটা মানুষ তৈরি করেছে, এবং মানে মানুষ রিপ্রোডাকশনটা করিয়েছে, এবং মানুষ এই রিপ্রোডাকশনটা করানোর ফলে খচ্চর তৈরি তো করেছে, মানে গাধা এবং ঘোড়ার রিপ্রোডাকশনের ফলে খচ্চর তৈরি হয়েছে, কিন্তু খচ্চর কিন্তু ফার্টাইল নয়, খচ্চর স্টেরাইল, মানে খচ্চর কিন্তু নিজে থেকে আবার একটা খচ্চর তৈরি করতে পারে না। খচ্চরের সাথে তুমি ধরো আরেকটা খচ্চরের যদি রিপ্রোডিউস করাও, সেখানে কিন্তু আরেকটা খচ্চর তৈরি হবে না। তো আমাদের যদি আরও বেশি করে খচ্চর তৈরি করতে হয়, আমাদের কি করতে হবে বলো তো? আমাদের আবার সেই মেল ডঙ্কি আর ফিমেল হর্সের মধ্যে মেটিং করিয়ে আমাদের খচ্চর তৈরি করতে হবে। বুঝতে পারলো? কেন না গাধা আর ঘোড়া দুটো আলাদা স্পিসিস, বুঝতে পারছো? তার মানে আমাদের আর্নস্ট মায়ার যে ডেফিনেশনটা দিয়েছিলেন, আমাদের স্পিসিস কাকে বলবে না, এমন একটা গ্রুপ অফ অর্গানিজম বা এমন ফান্ডামেন্টালি সিমিলার গ্রুপ অফ অর্গানিজম যারা নিজেদের মধ্যে রিপ্রোডিউস করতে পারে, এবং রিপ্রোডাকশনের ফলে ফার্ট তৈরি হবে, তারা কি তৈরি করতে পারে? ফার্টাইল অফস্প্রিং তৈরি করতে পারে।
বোঝা গেছে? আচ্ছা, এবার তো চলো আমরা প্রথম চ্যাপ্টারে ঢুকে যাই। কি বলছে দেখো, দ্য লিভিং ওয়ার্ল্ড। এবার এই প্রথম প্যারাগ্রাফটাতে জাস্ট তোমাদের একটা ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে, এখান থেকে সেরকম কোয়েশ্চেন আসে না, তাও একবার আমরা দেখে নিই চলো। কি বলছে, হাউ ওয়ান্ডারফুল ইজ দ্য লিভিং ওয়ার্ল্ড। আমাদের লিভিং ওয়ার্ল্ড কত সুন্দর, সত্যি তো সেটা খুবই আমরা আমাদের আশপাশে দেখতে পাই। দেখো কি বলছে, দ্য ওয়াইড রেঞ্জ অফ লিভিং টাইপস ইজ অ্যামেজিং। মানে কত বিভিন্ন টাইপের আমরা প্রাণী দেখতে পাই, তাই না? দ্য এক্সট্রাঅর্ডিনারি হ্যাবিট্যাটস ইন হুইচ উই ফাইন্ড লিভিং অর্গানিজমস। মানে কত অদ্ভুত, মানে বিস্ময়কর বাসস্থানে আমরা কত বিভিন্ন টাইপের লিভিং অর্গানিজম বা জীব খুঁজে পাই। দেখো সেটা হতে পারে বি ইট কোল্ড মাউন্টেন্স, সেটা হতে পারে প্রচণ্ড ঠান্ডা পাহাড়ের মধ্যে আমরা পেতে পারি, ডেসিডুয়াস ফরেস্ট, যে ঘন পর্ণমোচী বা বনের মধ্যে বা জঙ্গলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের লাইফ ফর্ম দেখতে পাই, ওশানস, সমুদ্রের মধ্যে আমরা প্রচুর অদ্ভুত অদ্ভুত ধরনের লাইফ ফর্ম দেখতে পাই, এবং ফ্রেশ ওয়াটার লেকস, মানে যেটা মিষ্টি জলের হ্রদে আমরা বিভিন্ন রকমের লিভিং অর্গানিজম দেখতে পাই, ডেজার্টস মানে কি আমাদের মরুভূমিতে আমরা দেখতে পাই, অর হট স্প্রিং, এমনকি প্রচণ্ড গরম যে মানে উষ্ণ প্রস্রবণ, সেখানেও আমরা কিন্তু লিভিং অর্গানিজম দেখতে পাই, এবং এগুলো কিন্তু প্রতিটা বিভিন্ন টাইপের বিভিন্ন ভ্যারাইটি আমরা দেখতে পাই। সেটাই বলছে, লিভ আস স্পিচলেস, মানে আমরা এগুলো দেখে সত্যি অবাক হয়ে যাই। এবার কি বলছে দেখো, the beauty of a galloping horse, of the migrating birds, the value of flowers, or the attacking shark evokes awe and a deep sense of wonder। মানে দেখো এখানে বলছে যেটা, মানে ধরো এই যে আমরা যখন দেখি একটা ঘোড়া ছুটছে, মানে একটা হাই স্পিডে একটা ঘোড়া ছুটছে, এই যে যারা পরিযায়ী পাখি, যারা আমরা দেখি বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে আসে, আমরা দেখতে যাই পরিযায়ী পাখি, বা এই যে ফুলের কত ভ্যারাইটি আমরা দেখি, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে কি করে, আমাদের মধ্যে একটা মানে বিস্ময় তৈরি করে। সেটাই বলছে, দ্য ইকোলজিক্যাল কনফ্লিক্ট অ্যান্ড কোঅপারেশন অ্যামং মেম্বার্স অফ আ পপুলেশন অ্যান্ড অ্যামং পপুলেশন অফ আ কমিউনিটি অর ইভেন দ্য মলিকুলার ট্রাফিক ইনসাইড আ সেল মেক আস ডিপলি রিফ্লেক্ট অন হোয়াট ইনডিড ইজ লাইফ। মানে কি বলছে, বলছে এই যে আমরা পরিবেশে বিভিন্ন রকমের প্রাণীদের মধ্যে বা জীবেদের মধ্যে আমরা সংগ্রাম দেখতে পাই, তাই না? তারা নিজেদের মধ্যে সংগ্রাম করছে, বা বিভিন্ন জীবেদের মধ্যে আমরা সহযোগিতা দেখতে পাই, কোঅপারেশন, তা অনেক জীবের মানে দুটো জীব সহযোগিতায় বেঁচে থাকে, সেটাও আমরা দেখতে পাই। এবং এইটা আমরা বিভিন্ন একটা পপুলেশনের বিভিন্ন মেম্বারদের মধ্যে আমরা দেখছি, আবার একটা কমিউনিটির বিভিন্ন পপুলেশনের মধ্যে আমরা দেখছি, আবার দেখো আমরা আমাদের সেলের ভেতরে যে মলিকিউল রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি। মানে যেটা বলছে, ধরো একটা জায়গায়, একটা তোমার বাড়ির আশপাশে, ধরো তোমার বাড়ির আশপাশে তুমি দেখছো সেখানে তোমার কুকুর রয়েছে, বিড়াল রয়েছে, মানে এরা দুটো আলাদা প্রজাতি, তাই তো? তাহলে কুকুর বিড়াল দেখছো নিজেদের মধ্যে মারামারি করছে খাবারের জন্য, আবার কুকুরদের মধ্যেও দেখছো তারা নিজেদের মধ্যে মারামারি করছে, বা বিড়ালদের মধ্যেও তোমরা দেখছো নিজেদের মধ্যে মারামারি করছে, তাই না? মানে কমিউনিটির মধ্যে বিভিন্ন স্পিসিসের মধ্যে বা বিভিন্ন পপুলেশনের মধ্যেও তুমি এই কনফ্লিক্ট বা কোঅপারেশন পেতে পারো। আবার একই প্রজাতির মধ্যেও বিভিন্ন জীবেদের মধ্যে, যেমন আমরা মানুষ, আমরা পরস্পরের সাথে আমরা কোঅপারেশন করছি, একই স্পিসিসের মধ্যে দেখতে পাচ্ছ, বা আমাদের পরস্পরের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কনফ্লিক্ট তুমি দেখতে পাচ্ছ। তাহলে এগুলো দেখা যায়, এমনকি আমাদের সেলের মধ্যে যে বিভিন্ন মলিকিউল রয়েছে তারা কীভাবে নিজেদের সাথে ইন্টারাক্ট করছে। তো এই সমস্ত কিছু দেখে আমাদের যেটা প্রশ্ন হয় যে তাহলে লাইফ কি, হোয়াট ইজ লাইফ, অ্যাকচুয়ালি লাইফ মানে কি? ঠিক আছে, সেটাই বলছে, দিস কোয়েশ্চেন হ্যাজ টু ইমপ্লিসিট কোয়েশ্চেন্স উইদিন ইট। বলছে এই কোয়েশ্চেনটার মধ্যে দুটো কোয়েশ্চেন লুকিয়ে রয়েছে। কি কি? দ্য ফার্স্ট ইজ আ টেকনিক্যাল ওয়ান, প্রথমটা হচ্ছে একটা টেকনিক্যাল কোয়েশ্চেন, অ্যান্ড সিক্স আনসার টু হোয়াট লিভিং ইজ। মানে প্রথমটা হচ্ছে টেকনিক্যাল কোয়েশ্চেন, যেটা আমরা মানে সায়েন্টিফিক কোয়েশ্চেন, যেখানে আমরা জিজ্ঞেস করবো লাইফ মানে কি, যেখানে আমরা জানতে চাইবো যে লাইফ মানে কি বায়োলজিক্যাল টার্মে, অ্যাজ অপোজড টু দ্য নন লিভিং। মানে প্রথম কোয়েশ্চেন যেটা বললাম যে হোয়াট ইজ লাইফ, এর মধ্যে আমাদের দুটো কোয়েশ্চেন লুকিয়ে রয়েছে। প্রথমটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যাসপেক্টস, এই যে হোয়াট ইজ লিভিং এর বায়োলজিক্যাল অ্যাসপেক্টস, মানে সায়েন্টিফিক ওয়েতে আমরা জানতে চাইছি যে লাইফ মানে কি, এবং এটা কিভাবে নন লিভিংয়ের থেকে একটা লিভিং
ডিফারেন্ট, একটা লিভিং এবং একটা নন লিভিংয়ের মধ্যে ডিফারেন্স কী এটা আমরা জানতে চাইবো। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ আ ফিলোসফিক্যাল ওয়ান, এবং আরেকটা যে কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে ফিলোসফিক্যাল কোয়েশ্চেন অ্যান্ড সিক্স আনসার টু দ্য পারপাস অফ লাইফ। মানে আমরা বলি না আমাদের জীবনের উদ্দেশ্য কী, মানে বেসিক্যালি বলতে চাইছে এই হোয়াট ইজ লিভিংয়ের মধ্যে আমরা দুটো প্রশ্ন করতে পারি, একটা বায়োলজিক্যাল বা সায়েন্টিফিক ওয়েতে আমরা করতে পারবো, যে মানে জানতে চাইছি যে লিভিং অ্যাকচুয়ালি কী সায়েন্টিফিক ওয়েতে, আরেকটা আমরা করতে পারি যে জীবন মানে কি, মানে জীবনের উদ্দেশ্য কী, যেটা চলে যাচ্ছে তোমার ফিলোসফিক্যাল দিকে। ঠিক আছে, বলছে এবার নেক্সট দেখো কি বলছে, অ্যাজ সায়েন্টিস্ট উই শ্যাল নট অ্যাটেম্প্ট আনসারিং দ্য সেকেন্ড কোয়েশ্চেন। এবং যেহেতু আমরা সায়েন্স পড়ছি, আমরা বায়োলজি পড়ছি, আমরা ফিলোসফিক্যাল কোয়েশ্চেনের আনসার খুঁজতে যাব না, এখানে আমরা পারপাস অফ লাইফ খুঁজতে যাব না। we will try to reflect on what is living, আমরা খোঁজার চেষ্টা করব বায়োলজিক্যাল ওয়েতে বা সায়েন্টিফিক ওয়েতে লিভিং মানে কি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে তোমাদের মানে একটা ডেসক্রিপশন, একটা তোমার ইন্ট্রোডাকশন বলতে পারো একটা চ্যাপ্টারের শুরুতে, এখান থেকে কোয়েশ্চেন কিছু আসে না। তো চলো পরের পার্টটা আমরা দেখি কি বলছে। দেখো, ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। এবার শুরু হচ্ছে, দেখো, ইফ ইউ লুক অ্যারাউন্ড ইউ উইল সি আ লার্জ ভ্যারাইটি অফ লিভিং অর্গানিজম। যদি তুমি তোমার আশপাশে দেখো, তুমি কি দেখতে পাবে? একটা লার্জ ভ্যারাইটি দেখতে পাবে লিভিং অর্গানিজমসে, বি ইট আ প্লটেড প্লান্টস, ইনসেক্টস, বার্ডস, ইয়োর পেটস অর আদার অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস। মানে তুমি তোমার আশপাশে দেখো অনেক উদ্ভিদ দেখতে পাও, ইনসেক্টস দেখতে পাও, পাখি দেখতে পাও, তুমি যে পোষ্যটা তোমার কাছে, তুমি যে বেড়াল বা কুকুরটাকে পুষছো সেটাকে তুমি দেখতে পাচ্ছ, বা আদার যে এত আমরা অ্যানিমাল প্ল্যান্টস আমাদের চারপাশে দেখতে পাই, তাই তো? মানে আমরা কি একটা লার্জ ভ্যারাইটি দেখতে পাচ্ছি লিভিং অর্গানিজমের। দেয়ার আর অলসো সেভারাল অর্গানিজমস দ্যাট ইউ ক্যানট সি উইথ ইউর নেকেড আই বাট দে আর অল অ্যারাউন্ড ইউ। এছাড়াও দেখো তোমার আশপাশে এরকম প্রচুর অর্গানিজম রয়েছে যাদেরকে তুমি কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু তারা তোমার চারপাশে রয়েছে। তারা কি বলো তো? ব্যাকটেরিয়া, ভাইরাস, তাই না? তারা কিন্তু তোমার চারপাশে রয়েছে। এরপর দেখো কি বলছে, ইফ ইউ ওয়্যার টু ইনক্রিজ দ্য এরিয়া, if you were to increase the area that you make observations in, the range and variety of organisms that you see would increase. দেখো, এটা তো ঠিক কথা। মানে ধরো তুমি তোমার বাড়ির 1 কিলোমিটারের মধ্যে তুমি ধরো একটা স্টাডি করছো যে তোমার 1 কিলোমিটারের মধ্যে বাড়ির যে তুমি কী কী টাইপের অর্গানিজম সেখানে দেখতে পাচ্ছ, কী কী ভ্যারাইটি, মানে অর্গানিজম মানে আমি এখানে উদ্ভিদ প্রাণী সবের কথা বলছি, কত ভ্যারাইটি দেখতে পাচ্ছ। এটা যদি তুমি তোমার বাড়ির 1 কিলোমিটারের মধ্যে স্টাডি করো, তো সেক্ষেত্রে তুমি যে রেজাল্টটা পাবে, তুমি ধরো তোমার এই অবজারভেশনের যে এরিয়াটা, এটাকে যদি তুমি বাড়িয়ে 1 কিলোমিটার থেকে ধরো 5 কিলোমিটার করলে, তোমার বাড়ির 5 কিলোমিটারের মধ্যে বা 10 কিলোমিটারের মধ্যে তুমি দেখতে চাইছো, তাহলে অবভিয়াসলি সেখানে তুমি আরও বেশি ভ্যারাইটির অর্গানিজম পাবে, তাই না? সেটাই বলছো। এবার দেখো কি বলছে, অবভিয়াসলি ইফ ইউ ওয়ার টু ভিজিট a dense forest, you would probably see a much greater number and kinds of living organisms in it. যেটা বলছে যে ধরো তুমি এবার তোমার বাড়ির আশপাশে তো স্টাডি করলে, এবার ধরো তুমি চলে গেলে একটা গভীর অরণ্যে, তো সেখানে তুমি অবশ্যই মাচ গ্রেটার নাম্বার অ্যান্ড কাইন্ডস অফ লিভিং অর্গানিজম দেখতে পাবে। মানে অনেক বেশি ভ্যারাইটির অর্গানিজম দেখবে, এবং এক একটা ভ্যারাইটির মধ্যে নাম্বার অফ অর্গানিজম অনেক বেশি দেখবে, যেটা তুমি তোমার বাড়ির আশপাশে স্টাডি করে যা দেখছিলে, একটা গভীর বনে গেলে তুমি তার থেকে অনেক বেশি ভ্যারাইটির এবং সংখ্যায় অর্গানিজম দেখতে পাবে। সেটাই বলছে। Each different kind of plant, animal or organism that you see represents a species. তাই তো? মানে বলছে যে এই যে যত ভ্যারাইটির তুমি উদ্ভিদ দেখছো, প্রাণী দেখছো বা অর্গানিজম দেখছো, এগুলো প্রতিটা কি এক একটা প্রজাতি, তাই তো? এই যে হিউম্যান, আমরা মানুষ, আমরা একটা প্রজাতি, বিড়াল একটা প্রজাতি, কুকুর একটা প্রজাতি, তোমার আশপাশে তুমি যা দেখছো, বা আম গাছ একটা প্রজাতির গাছ, আবার ধরো তুমি ধরো চলে যাচ্ছ তুমি বট গাছ, সেটা একটা আলাদা প্রজাতির গাছ। প্রতিটা প্রজাতির মধ্যে মানে প্রতিটা যে টাইপ তুমি দেখছো বা ভ্যারাইটি দেখছো, এরা প্রতিটাই হচ্ছে এক একটা প্রজাতি, ঠিক আছে, বা স্পিসিস। The number of species that are known and described range between 1.7 to 1.8 million. দেখো, এটা ইম্পর্টেন্ট, নাম্বারটা মাথায় রাখবে, 1.7 to 1.8 মিলিয়ন। মানে বলছে এখনও অবধি আমাদের যেটা আমাদের জানা, এবং মানে আমাদের এখন অবধি জানা গেছে এই যেটা হচ্ছে সেটা হচ্ছে 1.7 থেকে 1.8 মিলিয়ন, মানে প্রায় 17 থেকে 18 লাখ
স্পিসিস আছে, বুঝতে পারছো? আমরা হিউম্যান কত সংখ্যায়, দেখো আমাদের হিউম্যানের সংখ্যা আজকে পৃথিবীতে কত, এই যে এত সংখ্যক হিউম্যান, এরা কিন্তু সবাই একটাই প্রজাতি, সেটা হচ্ছে হিউম্যান প্রজাতি, বুঝতে পারছো? বা হোমোস্যাপিয়েন্স প্রজাতি। এরকম বলছে আমাদের পৃথিবীতে এখনো অবধি ডকুমেন্টেড হয়েছে 17 থেকে 18 লাখ প্রজাতি আছে। তার মানে বুঝতে পারছো আমাদের এই মানে মানে এই যে ডাইভার্সিটিটা কতটা ব্যাপক, কতটা বিশাল ডাইভার্সিটি অর্গানিজমের আমাদের আছে, ঠিক আছে? এবার দেখো কি বলছে, দিস রেফার্স টু বায়োডাইভার্সিটি। দেখো যে এটাকেই আমরা বায়োডাইভার্সিটি বলছি। বায়োডাইভার্সিটি ওয়ার্ডটাকে দেখো যদি আমি ভাঙি, মানে কি রয়েছে বায়ো এবং ডাইভার্সিটি। বায়ো মানে কি লিভিং অর্গানিজম, আর ডাইভার্সিটি মানে কি তাদের মধ্যে এই যে এত ব্যাপক ভ্যারাইটি, সেটাকেই আমরা বলছি। This refers to biodiversity or the number and types of organism প্রেজেন্ট অন আর্থ। যেটা বললাম বায়োডাইভার্সিটি মানে কি যে এত ভ্যারাইটির যে অর্গানিজম আমাদের রয়েছে পৃথিবীতে, সেটাকে আমরা বায়োডাইভার্সিটি বলছি। We should remember here that as we explore new areas and even old ones, new organisms are continuously being identified. কি বলছে? এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যত নিউ এরিয়া, নতুন এরিয়া যত আমরা এক্সপ্লোর করব, এমনকি আমরা যদি পুরনো এরিয়া মানে যে এরিয়াতে অলরেডি এই মানে তোমার অ্যাসেসমেন্টটা হয়ে গেছে যে সেখানে কত ভ্যারাইটি স্পিসিস আছে অলরেডি ডকুমেন্টেড, এমন এরিয়াতেও যদি আমরা যাই, সেখানেও কিন্তু আমরা নতুন অর্গানিজম খুঁজে পেতে পারি। কেন বলো তো? ধরো তুমি অলরেডি একটা জায়গায়, আমরা জানি এখানে কী কী স্পিসিস আছে, এবার ধরো বহু বছর পরে সেখানে তো স্পিসিয়েশন হতে পারে। স্পিসিয়েশন মানে কি নতুন স্পিসিস তৈরি হওয়া, একটা স্পিসিস থেকেই কিন্তু আরও নতুন স্পিসিস তৈরি হয়, তো সেটা হতে পারে। বা ধরো আমরা যখন কাউন্ট করেছি ওই জায়গায় কী কী স্পিসিস ছিল, হিউম্যান এরর হতেই পারে, আমি ধরো কোনো একটা স্পিসিসকে কাউন্ট করিনি, ভুলে গেছি, ফলে সেগুলোও কিন্তু অ্যাড হতে পারে। তার মানে কি বলতে চাইছে, আমরা নতুন এরিয়াতে গেলে সেখানে যেমন নতুন ধরনের বা নতুন স্পিসিস পাবো, তেমনই আমরা পুরনো জায়গাতে মানে যে জায়গায় অলরেডি অ্যাসেসমেন্ট হয়ে গেছে এরকম জায়গাতেও যদি আমি যাই, সেখানেও কিন্তু আমি নতুন প্রজাতি বা নতুন অর্গানিজম খুঁজে পেতে পারি, ঠিক আছে? As stated earlier, there are millions of plants and animals in the world. বলছে as stated earlier, যেরকম আগে বলা হয়েছে যে there are millions of plants and animals, আমাদের পৃথিবীতে millions of plants and animals রয়েছে। We know the plants and animals in our area by their local names. এবার দেখো বলছে, দেখো আমরা আমাদের আশেপাশের যে প্লান্টস বা অ্যানিমালস রয়েছে তাদেরকে আমরা কি জানি, আমরা তাদেরকে একটা স্থানীয় নামে ডাকি, তাই তো? ধরো আমরা যেমন বাংলাতে আম গাছকে আম গাছ বলবো, ইংরাজিতে আমকে আমরা ম্যাঙ্গো ট্রি বলছি, তার মানে এই ল্যাঙ্গুয়েজ ভেদে নাম আলাদা হয়ে গেল। এবার হতে পারে এমন একটা উদ্ভিদ বা প্রাণী যাকে আমরা বাংলায় একটা নামে ডাকছি, আমরা ধরো হিন্দিতে তাকে অন্য নামে ডাকছি, বা ধরো গুজরাটিতে অন্য নামে ডাকছি, মারাঠিতে অন্য নামে ডাকছি। ফলে কি হচ্ছে, একই উদ্ভিদ বা একই প্রাণী কিন্তু এই যে রিজিয়ান ভেদে বা ভাষার ডিফারেন্সের জন্য বিভিন্ন জায়গায় তার বিভিন্ন নাম হয়ে যাচ্ছে। এটাকেই আমরা কি বলছি, লোকাল নেম বা স্থানীয় নাম, ঠিক আছে? These local names would vary from place to place. এবার বুঝতেই পারছো বিভিন্ন জায়গাতে এই লোকাল নেমটা ভ্যারি করছে, তাই তো? ইভেন উইদিন আ কান্ট্রি, এমনকি একটা দেশের মধ্যেও, মানে যেটা বললাম আমাদের ভারতেরই সব থেকে তুমি বেস্ট এক্সাম্পল নিয়ে নাও, কারণ আমাদের ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করে, তাই তো? তাহলে বিভিন্ন ভাষাভাষীর মানুষ আমাদের ভারতবর্ষে বাস করার জন্য, যেটা আমি বললাম একটা পার্টিকুলার উদ্ভিদকে ধরো আমি বাংলাতে একটা নামে ডাকছি, তুমি হিন্দিতে ধরো বিহারে গেলে সে বিহারি কোনো ভাষায় ডাকছে, বা ধরো তুমি নিচে আমাদের সাউথ ইন্ডিয়ার দিকে তামিল তেলেগুতে তার অন্য নাম হতে পারে, গুজরাটিতে তার অন্য নাম হতে পারে, নর্থ ইন্ডিয়ায় ধরো পাঞ্জাবিতে তার অন্য নাম হতে পারে, ইংলিশে তো আর অন্য নামই রয়েছে। তো একটা কান্ট্রির মধ্যেও বিভিন্ন রিজিয়ান ভেদে বা বিভিন্ন ভাষাভাষীর অঞ্চলে এই লোকাল নেমটা ভ্যারি করে যাচ্ছে। Probably you would recognize the confusion that would be created if we did not find ways and means to talk to each other to refer to organisms we are talking about. তার মানে কি বলছে, তার মানে তুমি তো এটা বুঝতে পারছো যে এরকমভাবে যদি আমরা কোনো অর্গানিজমকে ডাকতে থাকি, মানে একটা দেশের মধ্যেই বিভিন্ন জায়গায় একটা অর্গানিজমকে আমরা বিভিন্ন নামে ডাকছি, ফলে কি হবে, একটা কনফিউশন তৈরি হবে, তাই না? ধরো আমি
আম গাছকে আম গাছ বলছি। এবার ধরো আমি এই ধরো নর্থ ইন্ডিয়ার সাইডে গেলাম, এবার নর্থ ইন্ডিয়ার ভাষা না ধরো পার্টিকুলার ভাষা আমি জানি না, তো নর্থ ইন্ডিয়া বলছেন যে নর্থ ইস্ট ইন্ডিয়া মানে ধরো আমাদের মণিপুর, নাগাল্যান্ড এরকম জায়গায় ধরো আমি গেলাম, এবার সেখানকার ভাষা তো আমি জানি না। এবার ধরো আমি তার জন্য ধরো ইংলিশে বলতে চেষ্টা করছি, এবার সেখানকার যে একদম স্থানীয় মানুষ সে হয়তো ইংলিশটা ভালো জানে না, এবার আমি যে সেখানে ম্যাঙ্গো বলছি সে বুঝতে পারবে না, কারণ সে তার পার্টিকুলার লোকাল ল্যাঙ্গুয়েজে হয়তো অন্য নামে জানে, সে ম্যাঙ্গো জানে না, বুঝতে পারছো? ফলে কী হবে, একটা কনফিউশন তৈরি হবে, মানে আমি যে একই অর্গানিজমের কথা আমরা বলছি, একই প্ল্যান্টের কথা আমরা বলছি, কিন্তু এই ভাষাগত বিভিন্নতার জন্য বা এই যে লোকাল নেমের বিভিন্নতার জন্য আমরা কিন্তু পরস্পরের মধ্যে কমিউনিকেট করতে পারবো না, ফলে কী হবে, একটা বিশাল কনফিউশন ক্রিয়েট হবে। এবার কি বলছে দেখো, hence there is a need to standardize the naming of living organisms। তার মানে কি, এই লিভিং অর্গানিজমের নামকে স্ট্যান্ডার্ডাইজ করার প্রয়োজনীয়তা রয়েছে, তাই তো? such that a particular organism is known by the same name all over the world। তার মানে কি, আমাদের এমনভাবে এটাকে করতে হবে যাতে একটা পার্টিকুলার অর্গানিজম সারা পৃথিবীব্যাপী একই নামে পরিচিত হয়, এইটা আমাদের করতে হবে এই কনফিউশনকে দূর করতে, তাই না? তবেই তো আমরা সেই অর্গানিজমটা নিয়ে আলোচনা করতে পারবো, রিসার্চ করতে পারবো, তবেই না করতে পারবো। ধরো একটা জার্মানির কোনো সায়েন্টিস্ট, তার ওখানে পাওয়া যায় এরকম কোনো একটা অর্গানিজমের নাম, তিনি হয়তো জার্মান ল্যাঙ্গুয়েজে তার রিসার্চ পেপার বের করে গেছেন, এবার পরবর্তীকালে ধরো তার আরও বহু বছর পর বা ধরো সেই সময় ধরো কোনো একজন ইংলিশ রিসার্চার, সে ধরো রিসার্চ করছে ওই পার্টিকুলার অর্গানিজমটাকে নিয়েই হয়তো করছে, কিন্তু সে যখন ওই জার্মান রিসার্চারের পেপারটা পড়বে, সে দেখছে এটা তো অন্য নাম লেখা রয়েছে, জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, ফলে সে বুঝতে পারবে না। তার মানে কি হবে, রিসার্চের ক্ষেত্রেও প্রবলেম তৈরি হবে। তো সেটা যাতে না হয় তার জন্য আমাদের সমস্ত অর্গানিজমকে কী করতে হবে, স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, তাদের নেমগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। এবার দেখো কি বলছে, দিস প্রসেস ইজ কল্ড নমেনক্লেচার। এইটাকে আমরা কি বলছি, নমেনক্লেচার বলছি। নমেনক্লেচার মানে কি, নামকরণের নমেনক্লেচারে বাংলা হচ্ছে নামকরণ মানে হচ্ছে নাম, বা নমেনক্লেচার মানে হচ্ছে নাম দেওয়ার যে প্রসেস বা প্রক্রিয়া, সেটাকে আমরা নমেনক্লেচার বলছি। অবভিয়াসলি নমেনক্লেচার অর নেমিং ইজ অনলি পসিবল when the organism is described correctly and we know to what organism the name is attached to. This is identification। তার মানে কি বলছে, এবার দেখো, নাম দেওয়ার আগে আমাদের কি করতে হবে, অর্গানিজমটাকে ভালো করে ডেসক্রাইব করতে হবে এবং তারপর তাকে আইডেন্টিফাই করতে হবে। মানে ব্যাপারটা ধরো, তুমি একটা জঙ্গলে গেছো, গিয়ে তুমি একটা অর্গানিজম দেখতে পেয়েছো একটা নতুন ধরনের, তুমি প্রথমে কি দেখছো, তার ক্যারেক্টার দেখছো, তাই না? মানে তার ডেসক্রিপশন দেখছো, তাকে কীরকম দেখতে সেগুলোকে দেখছো, বা এক জায়গায় খাতায় নোট ডাউন করছো, এটাই হচ্ছে তার ডেসক্রিপশন বা তার ক্যারেক্টারাইজেশন। তুমি দেখে নিলে যে অর্গানিজমটার হাত আছে কিনা, পা আছে কিনা, মাথা কীরকম, তার সুর আছে কিনা, তার চোখ আছে কিনা, এগুলো তুমি লিখে ফেললে, ঠিক আছে? এটাই হচ্ছে তার ডেসক্রিপশন। তো ওয়েন দ্য অর্গানিজম, তার মানে প্রথমে তুমি কী করলে, অর্গানিজমটাকে কারেক্টলি ডেসক্রাইব করলে, তাই না? বা তার ক্যারেক্টারগুলো লিখে ফেললে। তারপরে তুমি কি করবে, তুমি চিন্তা করবে একে ঠিক কার মতো দেখতে, মানে তুমি যে অর্গানিজমগুলোকে চেনো তার সাথে সেগুলোর মধ্যে কোনটার সাথে তুমি এই যে নতুন অর্গানিজমটা দেখছো তার মিল রয়েছে, মানে তুমি আইডেন্টিফাই করার চেষ্টা করছো যে ও তার মানে এটাকে হয়তো আরশোলার মতো দেখতে, বা এটাকে হয়তো বিড়ালের মতো দেখতে, মানে তুমি যে অর্গানিজমগুলোকে চেনো তার মধ্যে কার সাথে এই অর্গানিজমটার ম্যাচ রয়েছে, মিল রয়েছে, ঠিক আছে? এটাকেই বলছে আইডেন্টিফিকেশন। মানে যখন তুমি বুঝে গেলে আচ্ছা যে ধরো এটাকে হয়তো আরশোলার মতো দেখতে, তার মানে তুমি নতুন অর্গানিজমটাকে আইডেন্টিফাই করলে, এটাকেই বলছে আইডেন্টিফিকেশন। বোঝা গেল? আচ্ছা, এবার চলো কি বলছে। In order to facilitate the study, number of scientists have established procedures to assign a scientific name to each known organism. তো এই জন্য এই পড়াশোনা বা রিসার্চকে সহায়তা করার জন্য বা ফেসিলিটেট করার জন্য নাম্বার অফ সায়েন্টিস্ট তারা কি করেছে, হ্যাভ এস্টাবলিশড প্রসিডিওরস, তারা একটা প্রক্রিয়া বের করেছে যাতে বা একটা সেট অফ প্রসেস বা একটা রুল বের করেছে বা নিয়ম বের করেছে, যার ওপর ভিত্তি করে তুমি একটা সায়েন্টিফিক নেম একটা অর্গানিজমকে দিতে পারো, ঠিক আছে?
দিস ইজ অ্যাকসেপ্টেবল টু বায়োলজিস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা কিন্তু সারা পৃথিবীর বায়োলজিস্টরাই কিন্তু এটা মেনে চলে। সারা পৃথিবীতে এই নিয়ম, এই নামে, এই রুলের ওপর ভিত্তি করেই কিন্তু নামকরণ করতে হবে এবং সেটা সবাই মেনে চলে। For plants, scientific names are based on agreed principle and criteria which are provided in International Code for Botanical Nomenclature. এটা দেখো, ICBN, তোমাকে যদি বলে ICBN এর ফুল ফর্ম কি, ইন্টারন্যাশনাল কোড ফর বটানিক্যাল নমেনক্লেচার বা ICBN, মানে যত দেখো বটানিক্যাল মানে বটানি মানে রিলেটেড টু প্লান্টস, তার মানে ICBN কি করবে, এই যে ক্রাইটেরিয়া বা রুলগুলো সেট করবে যার উপর ভিত্তি করে সমস্ত প্লান্টসের নামকরণ করা হবে। ঠিক আছে, ইউ মে আস্ক হাউ আর অ্যানিমালস নেমড, তাহলে অ্যানিমালদের নামকরণ এবার কী করে করা হবে। অ্যানিমাল ট্যাক্সোনমিস্ট হ্যাভ ইভলভড ইন্টারন্যাশনাল, অ্যানিমালদের জন্য কি রয়েছে, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার ICZN, Z ফর জুলজি, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার, জুলজি মানে অ্যানিমালস, তার মানে কি হচ্ছে এই ICZN কিছু সেট অফ রুল তৈরি করবে যার উপর ভিত্তি করে সমস্ত অ্যানিমালসদের নামকরণ করা হবে। ঠিক আছে, the scientific names ensure that each organism has only one name, এবং সমস্ত এটাও তোমাকে এনশিওর করতে হবে বা এনশিওর করা হয় যে যাতে প্রতি একটা অর্গানিজমের যেন একটাই নাম থাকে। একটা অর্গানিজমের নামকরণ একবার হয়ে গেলে এরম নয় যে তার আবার দ্বিতীয়বার করা হবে, এরম নয়, একটা অর্গানিজমের সারা পৃথিবীব্যাপী একটাই নাম থাকবে। ঠিক আছে, ডেসক্রিপশন অফ এনি অর্গানিজম শুড এনেবল দ্য পিপল ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড টু অ্যারাইভ অ্যাট দ্য সেম নেম, যার ফলে কি হবে, মানে তুমি ডেসক্রিপশন অফ এনি অর্গানিজম, তুমি একটা অর্গানিজমের ডেসক্রিপশন শুনলেই যাতে তুমি বলে দিতে পারো ও আচ্ছা এটা মানে এই তার এই নাম, এবং সেই যে নাম সেটা সারা পৃথিবীব্যাপী সেম নেমই চলবে। ঠিক আছে, they also ensure that such a name has not been used for any other known organism, এবং এটাও শিওর, ধরো যখন একটা অর্গানিজমের একটা নাম দেওয়া হয়ে গেল সেই নামটা কিন্তু অন্য আর কোনো অর্গানিজমকে দেওয়া যাবে না। বুঝতে পারলো, মানে একটা অর্গানিজমের একটাই নাম থাকবে, দুটো নাম থাকবে না, আবার একই নাম যেন দুটো অর্গানিজমেরও না থাকে। বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো কি বলছে, biologists follow universally accepted principles to provide scientific names to known organisms. বায়োলজিস্টরা তারা কি করছে, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল তারা ফলো করে টু প্রোভাইড সায়েন্টিফিক নেম, এবং তারা সায়েন্টিফিক নেম দেওয়ার জন্য এই যে বললাম ICBN বা ICZN যে সেট অফ রুল বানাবে এটা সারা ওয়ার্ল্ডে বায়োলজিস্টরা ফলো করে এবং সেই অনুযায়ী তারা নামকরণ করে। ইচ নেম হ্যাজ টু কম্পোনেন্ট, এবার বলছে কিভাবে করে, দেখো বলছে প্রতিটা নামে আমাদের দুটো কম্পোনেন্ট থাকে, মানে আমরা এখান থেকে পড়তে বা যেটা শুরু করছি সেটা হচ্ছে বাইনোমিয়াল নমেনক্লেচারের রুলস। ঠিক আছে, আমরা কি পড়তে শুরু করছি, বাইনোমিয়াল নমেনক্লেচারের রুলস। আচ্ছা, তোমাদের এ বিষয়ে একটা জিনিস বলবো যে তোমাদের PYQতে কিন্তু বায়োলজিক্যাল নমেনক্লেচারের এই যে রুলগুলো ভালো করে নিয়ম, 5টা মোটে নিয়ম আছে, ভালো করে পড়বে, এখান থেকেও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদের এসেছে। ঠিক আছে, বলছে দেখো আমরা যে প্রসেসটা ফলো করি মানে নামকরণের ক্ষেত্রে সেটাকে হচ্ছে আমরা বলছি বাইনোমিয়াল নমেনক্লেচার। বাইনোমিয়াল মানে কি, বাই মানে কি টু, আর নমিয়াল মানে কি নাম, মানে কি হচ্ছে, আর নমেনক্লেচার মানে কি নামকরণ, মানে নামকরণের প্রসেস, মানে আমরা যে নামকরণের প্রসেসটা ফলো করি, মানে সায়েন্টিস্টরা যে নামকরণের প্রসেসটা অল ওভার ওয়ার্ল্ডে ফলো করেন সায়েন্টিফিক নেম দেওয়ার জন্য সেটা হচ্ছে বাইনোমিয়াল নমেনক্লেচার। মানে কি, তারা যে পদ্ধতিতে একটা নাম দেয় এবং সেই যে নামটা দিচ্ছে সেই নামে দুটো পদ থাকবে, মানে প্রতিটা সায়েন্টিফিক নেম দুটো পদ নিয়ে গঠিত হয়। সেটাই বলছে দেখো যে ইচ নেম হ্যাজ টু কম্পোনেন্ট, প্রতিটা নামের হচ্ছে কি থাকছে, ইচ নেম হ্যাজ টু কম্পোনেন্ট, প্রতিটা নামের দুটো কম্পোনেন্ট থাকছে বা দুটো পদ থাকছে। প্রথম যে কম্পোনেন্ট বা প্রথম যে পদ সেটাকে আমরা বলছি জেনারিক নেম, মানে জেনাস নেম, বা বাংলায় যেটাকে আমরা বলি গণের নাম। যে কোনো সায়েন্টিফিক নেমের যে প্রথম নামটা থাকে সেটা হচ্ছে জেনারিক নেম বা জেনাস নেম বা গণের নাম। ঠিক আছে, যেমন ধরো ম্যাঙ্গো যদি আমি বলি ম্যানগিফেরা ইন্ডিকা, ম্যানগিফেরাটা হচ্ছে ম্যাঙ্গো সায়েন্টিফিক নেম হচ্ছে ম্যানগিফেরা ইন্ডিকা, এবং এই যে ম্যানগিফেরা এটা হচ্ছে জেনাস নেম। ঠিক আছে, অ্যান্ড পরে যেটা থাকছে অ্যান্ড দ্য স্পেসিফিক এপিথেট,
এবং পরের যে পদটা থাকছে সেটা হচ্ছে স্পেসিফিক এপিথেট বা স্পিসিস নেম বা প্রজাতির নাম, যেমন ইন্ডিকা, ম্যানগিফেরার ইন্ডিকার ইন্ডিকাটা হচ্ছে প্রজাতির নাম, ঠিক আছে। দিস সিস্টেম অফ প্রোভাইডিং আ নেম উইথ টু কম্পোনেন্ট ইজ কল্ড বাইনোমিয়াল নমেনক্লেচার, যেটা আমি তোমাকে অলরেডি বলে দিলাম। এই যে পদ্ধতি যার মাধ্যমে নাম দেওয়া হচ্ছে, যে নামের দুটো পদ থাকছে, এই যে নামকরণের এই পদ্ধতিটাকে আমরা বলছি বাইনোমিয়াল নমেনক্লেচার। দিস নেমিং সিস্টেম গিভেন বাই ক্যারোলাস লিনিয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাইনোমিয়াল নমেনক্লেচার কে দিয়েছিলেন? বাই ক্যারোলাস লিনিয়াস, ইজ বিং প্র্যাকটিসড বাই বায়োলজিস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে এই যে বায়োলজিক্যাল এই যে বাইনোমিয়াল নমেনক্লেচার যে পদ্ধতিটা, এটা বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস দিয়েছিলেন এবং যেটা সারা পৃথিবীব্যাপী সায়েন্টিস্টরা ফলো করে, ঠিক আছে। দ্য নেমিং সিস্টেম ইউজিং আ 2 ওয়ার্ড ফরম্যাট ওয়াজ ফাউন্ড কনভিনিয়েন্ট। এইটা যে এই যে নামকরণের এই পদ্ধতিটা, যেখানে দুটো ওয়ার্ডকে আমরা ইউজ করে বা দুটো পদ নিয়ে আমরা একটা সায়েন্টিফিক নেম দিচ্ছি, এটাকে সুবিধাজনক বলে মনে করা হয়েছিল। লেট আস টেক দ্য এক্সাম্পল অফ ম্যাঙ্গো টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ে অফ প্রোভাইডিং সায়েন্টিফিক নেমস বেটার। তো চলো আমি দেখো যেটা তোমাদের অলরেডি বলে দিলাম ম্যাঙ্গোর এক্সাম্পল দিয়ে, এবার সেটাই তোমাদের এনসিইআরটি বইতে রয়েছে, যে চলো এবার দেখি আমরা ম্যাঙ্গোর এক্সাম্পল নিয়ে আমরা এই বাইনোমিয়াল নমেনক্লেচার বিষয়টা বুঝি, ঠিক আছে। দেখো কি বলছে, দ্য সায়েন্টিফিক নেম অফ ম্যাঙ্গো ইজ রিটেন অ্যাজ ম্যানগিফেরা ইন্ডিকা। এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গোর সায়েন্টিফিক নেম। লেট আস সি হাউ ইট ইজ আ বাইনোমিয়াল নেম। এবার তো চলো আমরা দেখি এটা কিভাবে একটা বাইনোমিয়াল নেম হচ্ছে বা দ্বিপদ নাম হচ্ছে। বাইনোমিয়াল নমেনক্লেচারকে আমরা বাংলায় বলি দ্বিপদ নামকরণ, ঠিক আছে। এবার বলছে দেখো, ইন দিস নেম ম্যানগিফেরা রিপ্রেজেন্টস দ্য জেনাস। দেখো যেটা আমি অলরেডি বলে দিয়েছি, ম্যানগিফেরা হচ্ছে জেনাস নেম, বা ম্যানগিফেরা রিপ্রেজেন্ট করছে জেনাসকে, ঠিক আছে, রিপ্রেজেন্টস দ্য জেনাস, ওয়াইল দ্য ইন্ডিকা, অন্যদিকে ইন্ডিকা হচ্ছে সেটা হচ্ছে ইজ আ পার্টিকুলার স্পিসিস, বা ইন্ডিকা হচ্ছে স্পিসিস নেম অর এ স্পেসিফিক এপিথেট। একই জিনিস, স্পিসিস নেম বা স্পেসিফিক এপিথেট বা প্রজাতির নাম। আদার ইউনিভার্সাল রুলস অফ নমেনক্লেচার আর অ্যাজ ফলোজ। এবার এইটা হচ্ছে তোমার ভেরি ইম্পর্ট্যান্ট, যে এই যে রুলগুলো কী কী রয়েছে 1 2 3 4 করে, যে বাইনোমিয়াল নমেনক্লেচারের আমাদের রুলসগুলো কী কী রয়েছে। তো চলো আমরা দেখে নিই একবার কি বলছে। দেখো, বায়োলজিক্যাল নেমস আর জেনারেলি ইন ল্যাটিন। এই যে বায়োলজিক্যাল নেম আমরা লিখবো সেটা আমরা ল্যাটিনে লিখবো, অ্যান্ড রিটেন ইন ইটালিক্স। They are Latinized or derived from Latin irrespective of their origin. কি বলছে, আমরা এই যে যত বাইনোমিয়াল নমেনক্লেচার বা বাইনোমিয়াল নাম যেটা লেখা হচ্ছে, মানে যত সায়েন্টিফিক তুমি সায়েন্টিফিক নেম তুমি দেখছো, এই প্রতিটাই হচ্ছে কিন্তু ল্যাটিনে লেখা, মানে তার অরিজিন যাই হোক। তো মানে ধরো যে নামটা আমি দিতে চাইছি, সেই নামটা যে কোনো জায়গার মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের নামটা হতে পারে, কিন্তু আমাকে সেটাকে কী করতে হবে, ল্যাটিনাইজড করতে হবে বা ল্যাটিনে সেটাকে চেঞ্জ করতে হবে, তবে আমি সায়েন্টিফিক নেমটা দিতে পারবো। মানে তোমরা যত সায়েন্টিফিক নেম দেখছো, এগুলো প্রতিটাই কিন্তু ল্যাটিনে লেখায়, প্রতিটাই কিন্তু ল্যাটিন শব্দ, বুঝতে পারছো। এবার তুমি প্রশ্ন করবে, ল্যাটিন থেকেই কেন নেওয়া হচ্ছে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কেন নেওয়া হচ্ছে না? ল্যাটিন হচ্ছে একটা ডেড ল্যাঙ্গুয়েজ। ডেড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজে আর কোনো সেরকমভাবে চেঞ্জেস হবে না। মানে এই ধরো যে ভাষাগুলো আমাদের প্রচলিত রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজে অনেক চেঞ্জ হয়। মানে ধরো কোনো ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়, বা ওয়ার্ড নতুন যুক্ত হয়, কিছু ওয়ার্ড মানে ডিলিট হয়ে যায়, বা সেই কিছু ওয়ার্ডের ব্যবহার হয় না। কিন্তু যখন আমরা একটা ডেড ল্যাঙ্গুয়েজকে নিচ্ছি, সেই ল্যাঙ্গুয়েজে আর কিছু চেঞ্জ হওয়ার নেই, ঠিক আছে। ফলে আমরা আজকে এই ল্যাটিনে যে নামটা লিখছি, আজ থেকে 100 বছর 1000 বছর পরেও কোনো সায়েন্টিস্ট যখন সেটা পড়বে, সে কিন্তু আজকে আমি যে নামটা লিখছি, সে কিন্তু সেটা একদম একইভাবে আজ থেকে 1000 বছর পরে পড়েও সেই নামটার মিনিং বুঝতে পারবে, ঠিক আছে। মানে এই ওয়ার্ডে কোনো, এই ল্যাটিন ল্যাঙ্গুয়েজে কোনো চেঞ্জেস আর হয় না, বুঝতে পারলে? তো সেটাই বলছে বায়োলজিস্ট নেম। এই জন্য আমরা কী করছি, বায়োলজিক্যাল নেমগুলোকে বা সায়েন্টিফিক নেমগুলোকে আমরা সব ল্যাটিনে লিখছি, ঠিক আছে। এবং তোমরা দেখবে যখন এই যে আমরা কম্পিউটারে বা টাইপ ফর্মে লিখছি, এই যে দেখো যে ম্যানগিফেরা ইন্ডিকা এই যে নামটা রয়েছে, এই যে দেখো এই যে ম্যানগিফেরা ইন্ডিকা এই যে নামটা যখন এই যে রয়েছে লেখা, মানে এটা তো টাইপ করা রয়েছে, কম্পিউটারে টাইপ করা রয়েছে। এখানে দেখো না যে লেখাটা একটু বেঁকিয়ে লেখা রয়েছে, মানে যেটাকে
আমরা ইটালিসাইজড বলি বা ইটালিক্সে লেখা বলি, যখন আমরা টাইপ করি তখন আমরা ইটালিক্স ইউজ করি। তো সেই ইটালিক্সে মানে ইটালিক্স একটা অপশন আমরা পাই, তো সেই ইটালিক্সে আমাকে লিখতে হবে। কেন লিখতে হবে না, তবেই যাতে আমরা বোঝাতে পারি যে এই যে সায়েন্টিফিক নেমগুলো লিখছি এগুলো প্রতিটা হচ্ছে ল্যাটিনে লেখা, মানে এই শব্দটার অরিজিন যে ল্যাটিন বা এগুলো যে ল্যাটিন শব্দ, এটা বোঝানোর জন্য আমাকে যখন আমি প্রিন্টেড ফর্মে লিখবো বা টাইপ করব কোনো সায়েন্টিফিক নেমকে আমাকে ইটালিক্সে লিখতে হবে, ঠিক আছে। আর যখন আমরা হাতে লিখবো, মানে ধরো তুমি খাতায় লিখছো পেন দিয়ে, তখন তুমি তো আর ইটালিক্সে লিখতে পারবে না, তখন তোমাকে কী করতে হবে, আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে। তখন তোমাকে সেপারেটলি আন্ডারলাইন করতে হবে, মানে কি তুমি নর্মাল লিখলে ম্যানগিফেরা ইন্ডিকা তোমার যেরকম হাতের লেখা সেরকম লিখে তুমি কি করবে, ম্যানগিফেরার তলে একটা আন্ডারলাইন করবে, ইন্ডিকার তলে একটা আন্ডারলাইন করবে, মানে দুটো আলাদা আলাদা আন্ডারলাইন করবে, বুঝতে পারছো। মানে ধরো আমি যদি মানে ধরো তোমাকে এটা ম্যানগিফেরা তলে একটা আন্ডারলাইন করতে হবে, আবার ইন্ডিকা, মানে ধরো এই যে ম্যানগিফেরা ইন্ডিকা এটা ধরো আমার হাতে লেখা রয়েছে, ঠিক আছে, এটা ধরো আমার হাতে লেখা রয়েছে, এরকম ইটালিসাইজড করা নেই, হাতে লেখা রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি কি করব, ম্যানগিফেরার তলে একটা এরকম আন্ডারলাইন করব, ইন্ডিকার তলে একটা সেপারেটলি আন্ডারলাইন করব, ঠিক আছে, আলাদা আলাদাভাবে। এটাই আমাকে করতে হবে, কেন না যাতে আমি বোঝাতে পারি এই ওয়ার্ডটা ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে রুল নাম্বার 1। এবার রুল নাম্বার 2 কি বলছে দেখো, দ্য ফার্স্ট ওয়ার্ড ইন বায়োলজিক্যাল নেম রিপ্রেজেন্টস দ্য জেনাস। প্রথম যে ওয়ার্ডটা রয়েছে যেটা আমরা পড়লাম অলরেডি, বায়োলজিক্যাল নেমের প্রথম ওয়ার্ডটা হচ্ছে আমাদের জেনাস বা গণের নাম হবে, আর সেকেন্ড যে কম্পোনেন্টটা থাকবে সেটা আমার প্রজাতির নাম হবে বা স্পিসিসের নাম হবে, তাই তো। মানে ম্যানগিফেরা ইন্ডিকার ম্যানগিফেরাটা হচ্ছে আমার গণের নাম আর ইন্ডিকা হচ্ছে আমার প্রজাতির নাম। এটা রুল নাম্বার 2। রুল নাম্বার 3 দেখো কি বলছে, বোথ দ্য ওয়ার্ডস ইন আ বায়োলজিক্যাল নেম হোয়েন হ্যান্ড রিটেন, যেটা আমি তোমাকে অলরেডি বললাম, যখন আমরা হাতে লিখবো আর সেপারেটলি আন্ডারলাইনড, ঠিক আছে, যখন আমরা হাতে লিখবো তখন আমাদের কি করতে হবে, সেপারেটলি আন্ডারলাইন করতে হবে, অর প্রিন্টেড ইন ইটালিক্স, আর যখন আমি প্রিন্ট করবো বা টাইপ করবো তখন আমাকে কি করতে হবে, ইটালিক্সে লিখতে হবে। কেন না, টু ইন্ডিকেট দেয়ার ল্যাটিন অরিজিন, যাতে আমরা তাদের মানে শব্দগুলো যে ল্যাটিন এটা আমরা বোঝাতে পারি। এটা হচ্ছে রুল নাম্বার 3। এবার চলো দেখো এবার কি রয়েছে, দেখো রুল নাম্বার 4। রুল নাম্বার 4-এ কি বলছে, দ্য ফার্স্ট ওয়ার্ড ডিনোট দ্য জেনাস স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার। এই যে ম্যানগিফেরা ইন্ডিকা, আচ্ছা এটা আগে পড়ে নিই তারপর বলছি। দেখো কি বলছে, দ্য রুল নাম্বার 4 যেটা বলছে, দ্য ফার্স্ট ওয়ার্ড ডিনোটিং দ্য জেনাস স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার while the specific epithet starts with a small letter. It can be illustrated with example ম্যানগিফেরা ইন্ডিকা। এবার এই যে দেখো ম্যানগিফেরা ইন্ডিকা, এটা দেখো এর যে ধরো যে ম্যানগিফেরা ইন্ডিকার মধ্যে এই যে ম্যানগিফেরা যেটা রয়েছে এটা তো জেনাস নেম, তাহলে জেনাস নেমের যেটা প্রথম অক্ষরটা যেটা রয়েছে এমটা আমরা লিখছি বড় হাতের। এই দেখো এমটা কিন্তু আমরা বড় হাতের লিখছি, এমটা কিন্তু আমরা বড় হাতের লিখছি, কিন্তু ইন্ডিকা যখন মানে স্পিসিস যেটা আমাদের ইন্ডিকা স্পিসিসের যে প্রথম যে অক্ষরটা যেটা হচ্ছে আই, ইন্ডিকার আই কিন্তু হচ্ছে আমার ছোট হাতের হচ্ছে, বুঝতে পারলে। এটা হচ্ছে রুল নাম্বার 4। আচ্ছা, নেম অফ দ্য অথর অ্যাপিয়ার্স আফটার দ্য স্পেসিফিক এপিথেট দ্যাট ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য বায়োলজিক্যাল নেম অ্যান্ড ইজ রিটেন ইন অ্যান অ্যাব্রিভিয়েটেড ফর্ম। মানে ধরো এটা রুল নাম্বার 5 তুমি মনে করতে পারো, বলছে ধরো যে বিজ্ঞানী বা যে সায়েন্টিস্ট প্রথম ধরো একজন একটা সায়েন্টিফিক নেম দিলেন, একটা অর্গানিজমের একটা নামকরণ করলেন এই নিয়ম মেনে, তো তিনি কি করবেন, তিনি করলেন প্রথম, তার মানে তিনি হচ্ছেন অথর, তাই তো, তিনি নামটা দিচ্ছেন, তিনি অথর। তো তার যে নামটা মানে সায়েন্টিস্টের যে নামটা, সেই নামটাকে আমরা অ্যাব্রিভিয়েটেড ফর্মে মানে শর্ট ফর্মে বা ছোট করে সেই স্পিসিসের নামের শেষে লিখতে পারি। কি বলছে দেখো, নেম অফ দ্য অথার অ্যাপিয়ার্স আফটার দ্য স্পেসিফিক এপিথেট দ্যাট ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য বায়োলজিক্যাল নেম অ্যান্ড ইজ রিটেন ইন অ্যান অ্যাব্রিভিয়েটেড ফর্ম। এই দেখো এক্সাম্পলটা দেখো, এক্সাম্পল যেটা বলছে ম্যানগিফেরা ইন্ডিকা, এক্সাম্পল যেটা রয়েছে দেখো এই যে ম্যানগিফেরা ইন্ডিকা লিন, এখানে ব্যাপারটা কি দেখো, ম্যানগিফেরা জেনাস নেম, ইন্ডিকা স্পিসিস নেম, তারপরে যে লিন যে লেখা রয়েছে LI লিন যেটা লেখা রয়েছে, লিনটা আসলে কি বলতো, এটা শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েটেড ফর্ম অফ লিনিয়াস। তার মানে ম্যানগিফেরা ইন্ডিকা এই নামকরণটা করেছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, সর্বপ্রথম তিনি আমের সায়েন্টিফিক নাম দিয়েছিলেন, ফলে তিনি অথর, তো তার নামটা ওই জন্য
সময় যে ইন্ডিকা বা স্পিসিসের নামের শেষে আমরা শর্টে লিখব সেটা হচ্ছে লিন বলে লিখব, পুরো নাম নয় কিন্তু শর্টে লিখব, ঠিক আছে। এবং এই লিনটাও কিন্তু তুমি আন্ডারলাইনও করবে না, বা লিনটাকে কিন্তু তুমি ইটালিসাইজডও করবে না। কেন না, লিনটা কিন্তু তোমার ল্যাটিন শব্দ নয়, ঠিক আছে। এটা মানে দেখো, যে বিজ্ঞানীর নাম তো যে কোনো ভাষায় হতে পারে, তো তার নামটাকে আমি শর্টে লিখছি, আমি তো তার নামটাকে ইটালিক্সে চেঞ্জ করে লিখছি না। সায়েন্টিস্টের নামটাকে তো আমি সায়েন্টিস্টের নামটাকে তো আমি ল্যাটিনে চেঞ্জ করে লিখছি না, ঠিক আছে। ওই জন্য সায়েন্টিস্টের নামের নিচে আন্ডারলাইন করারও প্রয়োজনীয়তা নেই, বা সেই সায়েন্টিস্টের নামটাকে আমাদের ইটালিসাইজডও করার প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে। তো সেটাই বলছে, মানে কি, ইট ইন্ডিকেটস দ্যাট দিস স্পিসিস ওয়াজ ফার্স্ট ডেসক্রাইবড বাই ক্যারোলাস লিনিয়াস, প্রথম ক্যারোলাস লিনিয়াস ডেসক্রাইব করেছিলেন, ঠিক আছে। তো দেখো, আজকে আমরা এই অবধি পড়লাম। এই চ্যাপ্টারটা তো বুঝতেই পারছো সময় লাগবে, অনেক বড় চ্যাপ্টার, তো বিভিন্ন পার্টে ভেঙে ভেঙে আমি ভিডিওটা দেবো। তো আজকে আমরা ওভারঅল ইন্ট্রোডাকশন এবং বাইনোমিয়াল নমেনক্লেচারের নিয়মগুলো অবধি পড়লাম। তো তোমরা যদি বুঝতে পারো, তোমাদের যদি এইভাবে ভালো লাগে, তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্টসে জানাবে যে তোমাদের এইভাবে বুঝতে ভালো লাগছে কিনা বা সুবিধা হচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে আমি অবশ্যই চেষ্টা করব প্রতিটা চ্যাপ্টার যেন এইভাবে আমি পার্ট পার্ট করে তোমাদের বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ।